হাই এভরিওয়ান, দেখো তোমাদের কিন্তু 12 ডিসেম্বর মেডিকেল এক্সাম, তাই না? দেখো, অনেকের অনেক রকম স্বপ্ন থাকে, অনেকের অনেক রকম ইচ্ছা থাকে। যে দেখো, তুমি 10-12 বছর ধরে পড়াশোনা করে আসতেছো, আলটিমেটলি তোমার স্বপ্ন পূরণের যাত্রাপথে জাস্ট একটা জায়গায় কিন্তু এখন গ্যাপ, তাই না? যে একটা 12 ডিসেম্বর একটা এক্সাম হবে, সেই এক্সামে তুমি ভালোভাবে পরীক্ষা দিয়ে আসবা, তুমি চান্স পাবা। অ্যান্ড তুমি যদি এক্সাম ভালোভাবে দিয়ে না আসো, তাহলে তুমি চান্স পাবা না। এখন এই যে একটা এক্সাম, যে সাপোজ মনে করো তোমার যেখানে যেটার উপর নির্ভর করতেছে তুমি মেডিকেলে কত ভালো রেজাল্ট করবা বা মেডিকেল চান্স পাবা নাকি পাবা না, এটার জন্য তো ভালো একটা প্রিপারেশন নিতে হবে, তাই না? দেখো, তোমাদের কিন্তু এইচএসসি শেষ হয়েছে, মোটামুটি তোমরা বেশ একটা লম্বা সময় ধরে কিন্তু প্রিপারেশন নিচ্ছ। যদিও অন্যান্য ব্যাচের তুলনায় তোমরা অনেক কম সময় পাইছো, বাট এই যে সময়টা যেটা, সেটা কিন্তু তোমার জন্য যেমন, তোমারই ব্যাচমেট যারা আছে তাদের জন্য কিন্তু তেমনই, তাই না? সেক্ষেত্রে এই সময়টা যে যত ভালোভাবে ইউটিলাইজড করতে পারবে, আলটিমেটলি তাদের জন্য সবচেয়ে ভালো জায়গায় যাওয়ার সম্ভাবনাটা, চান্স পাওয়ার সম্ভাবনাটা তত বেশি হবে। দেখো, আজকের ক্লাসে আমরা অন্তত তোমাদের একটা বেসিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো। এই যে তোমার হলো আর 30 দিনের মতো আছে, সেই 30 দিনে তোমরা কী করবা, হ্যাঁ, তোমাদের এই পুরো জার্নিটা বা পুরো প্রিপারেশনটা কীভাবে গোছানো উচিত, and এই 30 দিনে তোমরা কীভাবে গুছায় নিয়ে আসবা, সেটা সম্পর্কে আমি একটু জাস্ট ব্রিফ করার চেষ্টা করবো উইদিন 10 মিনিটস। এখন দেখো, আমাদের যখন আমরা মেডিকেলের জন্য প্রিপারেশন নেই, আমাদের কিন্তু প্রথম দিকে যখন আমরা কোচিংয়ে ভর্তি হই, আমাদের কিন্তু মোটামুটি কোচিংয়ের দায়িত্বই থাকে যে তোমাকে ফুল সিলেবাসটা কভার করে দিবে। আলটিমেটলি বেশিরভাগ কোচিং বলো, আলটিমেটলি তাদের কিন্তু সিলেবাসটা অলমোস্ট কভার করে ফেলছে। দ্যাট মিনস তুমি কিন্তু ডেইলি এক্সাম দিছো, উইকলি এক্সাম দিছো অ্যান্ড মান্থলি এক্সাম দিছো, তোমার সিলেবাস কিছুটা হলেও কভার হয়ে আসছে। অ্যান্ড কিছুটা হয়তো গ্যাপ থাকতেও পারে অনেকের ক্ষেত্রে, বাট গ্যাপ থাকাটা এখন কিন্তু একটু ডেঞ্জার সাইনের মধ্যেই পড়ে, কারণ আলটিমেটলি তোমার আর 30 দিন আছে, যে সময়টা তোমার রিভিশন দিতে হবে। এখন যদি তোমার গ্যাপ থাকে, সেটা কিন্তু বলতে গেলে একটা রেড সাইন। সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো, তোমার যদি একটু গ্যাপ থাকে, সেক্ষেত্রে তুমি নেক্সট উইদিন 7 ডেজ তুমি তোমার সিলেবাসের যে গ্যাপ যেগুলো থাকে সেগুলো কভার করে ফেলো। অ্যান্ড নেক্সট 20 ডেজ তুমি চেষ্টা করো নিজেকে তোমার ট্র্যাকে ফিরে আসার এবং তোমার প্র্যাকটিসটা বেশি বেশি কর অ্যান্ড রিভিশনের মধ্যে চলে আসো। এখন সেকেন্ড ক্যাটাগরি থাকে যারা সিলেবাস মোটামুটি ভালোভাবে কভার করছো অ্যান্ড তোমাদের মোটামুটি আত্মবিশ্বাস অনেকটা বেশি, যে এখন আমরা কীভাবে প্রিপারেশন নেবো। দেখো, যে আলটিমেটলি তোমরা এখন যে স্টেজে আছো, সেটা কিন্তু খুবই ভালনারেবল স্টেজ। কেন? কারণ আলটিমেটলি তুমি যতই পড়ো তত ভুলবা, তত ভুল করবা, তত মার্ক কমবে, অ্যান্ড তোমার মনে হবে যে আমি মনে হয় কিছুই পারি না। এই ফিলিংসটা কখন হয়? যখন তুমি একটা জিনিস অনেক পড়ো, অনেক ভুলো, আলটিমেটলি মনে হয় কি যে আমি যা পড়তেছি আমার মাথা দিয়ে সব বের হয়ে যাচ্ছে। বাট এটা কিন্তু খুবই একটা স্বাভাবিক টেন্ডেন্সি। সেক্ষেত্রে তোমাকে যেটা ইনশিওর করতে হবে, তুমি একটা নির্দিষ্ট প্ল্যান ম্যাপ করো, যে আলটিমেটলি এই সময়ের মধ্যে আমি এটা রিভিশন দিতে চাই। এক্ষেত্রে আমি তোমাদের কয়েকটা হ্যাক্স বলি। কখনো অফিসিয়াল রিভিশন বলে কোনো কিছু নাই। সাপোজ মনে করো তুমি একটা ডেইলি এক্সাম দিয়ে আসলা, একটা উইকলি এক্সাম দিয়ে আসলা, বা একটা পেপার ফাইনাল দিয়ে আসলা, যেটা ভুল করছো সেটা এখন তুমি সলভ করে ফেলো। এটা ভাবার দরকার নাই আমি তো এই যে বোটানি আজকে আমার এক্সাম হয়ে গেছে, এটা তো আমি মনে হয় পরের সপ্তাহে রিভিশন দিব, তখন ওটা দেখে নিবো না। কোনো দরকার নেই, আজকে ভুল করছো আজকেই দেখো। অ্যান্ড সেমভাবে জুলজির ক্ষেত্রেও, ফিজিক্সের ক্ষেত্রেও, কেমিস্ট্রির ক্ষেত্রেও। অ্যান্ড চেষ্টা করবা তোমার এই যে গ্যাপগুলো, যেগুলো যে প্রবলেমগুলো হচ্ছে, সেগুলোকে আলাদা একটা খাতায় নোট ডাউন করে রাখতে। এবং সেই খাতাটাকে দেখো, সাপোজ মনে করো এটা আমার হলো একটা খাতা। সাপোজ মনে করো যে এটা আমার একটা খাতা। এই খাতাতে সাপোজ মনে করো তুমি কয়েকটা ভাগে ভাগ করে ফেলবা। সাপোজ মনে করো যে আলটিমেটলি তুমি 3টা 4টা পোর্শনে ভাগ করো, 4টা 5টা করে পেজ নিয়ে তুমি 4টা 5টা ভাগে ভাগ করো। একটা মনে করো সাপোজ বোটানির জন্য, একটা জুলজির জন্য, একটা ফিজিক্স ফার্স্ট পেপার, একটা সেকেন্ড পেপার, একটা কেমিস্ট্রি ফার্স্ট পেপার, একটা কেমিস্ট্রি সেকেন্ড পেপারের জন্য। দেন মনে করো সাপোজ এটা তোমার হলো বোটানির জন্য, তাই না? এটা তোমার বোটানির জন্য। এখন এই বোটানির আন্ডারে তুমি কি লিখবা? সাপোজ মনে করো তুমি কোচিং থেকে পরীক্ষা দিয়ে আসলাম, যেই টপিকটা ভুল হয়েছে সেই টপিকটা তুমি এখানে লিখে রাখো। সাপোজ মনে করো তুমি আজকে পরীক্ষা দিতে গেছো অ্যান্ড তোমার হলো এনজাইমে, দেখো চ্যাপ্টার 9-এ আমরা যখন এনজাইম পড়ি, কোন এনজাইমটা কত ডিগ্রি টেম্পারেচার বা কত পিএইচে আমার ভালো কাজ করে, সেই রিলেটেড ইনফরমেশনগুলো কিন্তু বারবার বারবার আসে। তার মানে তোমাকে এমন একটা খাতা বানাইতে হবে বা এমন একটা টপিকের লিস্ট গুছাইতে হবে, যাতে তুমি সেই টপিকগুলো তোমার লাস্ট মোমেন্টে রিভিশন দিয়ে যেতে পারো। যেমন দেখো, আমি তোমাকে একটা এক্সাম্পল বললাম, এনজাইম, তাই না? তুমি এখানে সুন্দর করে লিখে রাখো এনজাইম, এনজাইম, ওকে। এনজাইম, পাশে পেজ নাম্বারটা দিয়ে রাখো, পাশে পেজ নাম্বারটা দিয়ে রাখো। কেন পেজ নাম্বারটা দিয়ে রাখবা? কারণ তুমি কিন্তু পরের বার যখন তুমি হলো রিভিশন দিতে আসবা, এই রিভিশনটা তুমি দ্রুত দিতে হেল্প হবে। অ্যান্ড আমি তোমাকে আরেকটা ব্যাপার বলি, তোমার কেমিস্ট্রি ক্ষেত্রে কিন্তু সেম। সাপোজ মনে করো তুমি হলো দেখবা যে কিছু কিছু টপিক থাকে যেগুলো কিন্তু আমরা বারবার বারবার ভুল করি। ধরো সাপোজ আমাদের কেমিস্ট্রির মধ্যে যদি আমি চিন্তা করি যে আমাদের ওই যে ইন্ডিকেটর আছে না, নির্দেশকের যে চার্ট যেটা বা বক্স যেটা, সেটা কিন্তু বারবার বারবার আমাদের ভুল হয়, তাই না? তাহলে তুমি নির্দেশকের যে বক্স যেটা থাকে, নির্দেশকের বক্স সেটা সুন্দর করে লিখে নাও, নির্দেশক, আর এখানে তুমি পেজ নাম্বারটা দিয়ে রাখো।
আর দেখো যে আমাদের প্রশমন বিক্রিয়ার যে তাপগুলো যেগুলো সেগুলো কিন্তু অনেক ভুল হয়, তাই না? সেই টপিকটা একটু তুমি লিখে রাখো, প্রশমন তাপ, তাই না? প্রশমন তাপ, প্রশমন তাপ। তাহলে সাথে পেজ নাম্বারটা দিয়ে রাখো। তাহলে কী হবে জানো, তুমি একবার যে এখন রিভিশন দিয়ে যাচ্ছ, তুমি কিন্তু এখন পেপার ফাইনাল চলতেছে, আলটিমেটলি তুমি কিন্তু একদিনে পুরো বইটা রিভিশন দিয়ে যাচ্ছ, এবং তুমি যদি এই সময়টাতে তুমি যেই চ্যাপ্টারগুলোর যে মেইন টপিকগুলো বা যেই টপিকগুলো তুমি বারবার ভুলে যাও এবং কোচিংয়ে ভুল করতেছো রেগুলার, সেগুলো তুমি নোট ডাউন করে রাখো, আলটিমেটলি তোমার কিন্তু এই পেপার ফাইনালগুলো শেষ হয়ে যাওয়ার পরেই আলটিমেটলি গুছানোর জন্য সবচেয়ে ভালো একটা বুক তৈরি হয়ে যাবে, বা একটা ওয়ে তৈরি হয়ে যাবে, বা একটা শিট তৈরি হয়ে যাবে, যেখান থেকে তুমি জানো যে তোমার এই প্রবলেমগুলোতে বেশি প্রবলেম হয়, অ্যান্ড তুমি এগুলো বারবার বারবার রিভিশন দিতে পারবে। দ্যাট মিনস তোমার কিন্তু এখন এই জিনিসটা গুছানোটা খুবই খুবই জরুরি। অ্যান্ড এই লিস্টের বক্সটা যেটা, বা এই লিস্টের যে খাতাটা যেটা, সেটা তুমি অলওয়েজ প্রতিদিন প্রতিদিন সেটাকে রিভিশন দিবা, অ্যান্ড সেটাকে ইনরিচ করবা। দেখো সাপোজ মনে করো তুমি আজকে পরীক্ষা দিতে বসছো, তোমার হয়তো ক্লোরোপ্লাস্ট রিলেটেড একটা টপিক ভুল গেছে, তার মানে কি আজকে ক্লোরোপ্লাস্টে একটা জিনিস ভুল করছো, সেটা ক্লোরোপ্লাস্ট থেকে যে আরেকটা কোশ্চেনও দেয় তুমি কিন্তু ওটাও ভুল করে আসবা। দ্যাট মিনস তুমি বোটানি আন্ডারে লিখে রাখো ক্লোরোপ্লাস্ট, পাশে পেজ নাম্বার দিয়ে রাখো। নেক্সট টাইম যখন তুমি বোটানির এক্সাম দিতে যাবা, অথবা কোনো একটা ফাইনাল মডেল দিতে যাবা, তখন তুমি সেই টপিকগুলো রিভিশন দিয়ে যাও। এখন দেখো বলতে পারো ভাইয়া আমি তো আমার পুরো টাইমটাতে নেক্সট যে আমার 30 দিন আছে, 30 দিনের মধ্যে তো আমার 4-5 বার বই রিভিশন দেওয়া হবেই, আমার আলটিমেটলি এগুলো তো লিখে রাখা দরকার নেই, আমি তো বইয়ে দাগাই রাখছি। ব্যাপারটা হলো দেখো, বই রিভিশন দেওয়া আর একটা স্পেসিফিক টপিক রিভিশন দেওয়ার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। বই একটা রিভিশন দিতে আলটিমেটলি তোমার কিন্তু সারাদিন কেটে যাবে। আর তুমি যদি একটা টপিকের কথা বলি, এই টপিক রিভিশন দিতে সর্বোচ্চ তোমার 5 থেকে 10 মিনিট লাগবে ম্যাক্স, তাই না? এখন তুমি কবে কবে সেই বইটা রিভিশন দিতে পারবা, তখন কভার করে ফেলবা, এবং সেটা একবার দুইবার রিভিশন দেওয়াতে তোমার যে মাথায় থাকবে কোনো কথা আছে? কোনো কথা নেই তো। আলটিমেটলি তাহলে তোমার একটা খাতা বানাইতে হবে, যেই খাতাটা তুমি ছোটো 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 যে টপিকগুলো যেগুলো সেগুলোকে গুছায় রাখবা, এবং যেই টপিকগুলোতে বারবার ভুল হয় অ্যান্ড যেটা তোমার পরীক্ষার আগে দেখে যেতে হবে, সেটা তুমি লিখে রাখবা। অ্যান্ড এই টপিকগুলোর আন্ডারে কোনো ডেটা রাখবা না, শুধুমাত্র টপিকের নামটা অ্যান্ড পেজ নাম্বারটা লিখে রাখবা, এবং সেটা কোথা থেকে পড়ছো সেটা মার্ক ডাউন করে রাখবা। অ্যান্ড প্রত্যেকটা পরীক্ষার আগে, এটা হোক তোমার পেপার ফাইনাল, পেপার ফাইনাল হলে তোমার হলো বোটানি আন্ডার যেগুলো আছে সবগুলো পড়ে যাও, জুলজির আন্ডার যেগুলো আছে সবগুলো পড়ে যাও, অ্যান্ড সেমভাবে কেমিস্ট্রি হলে কেমিস্ট্রি, ফিজিক্স হলে ফিজিক্সের ক্ষেত্রে যেগুলো আছে সবগুলো টপিক পড়ে যাও। অ্যান্ড এটা একটা রেগুলার ইন্টারভাল পর পর আগে তুমি এটা রিভিশন দেওয়ার চেষ্টা করো। এখন দেখো তোমাকে একটা ব্যাপার বলি, যখন আমার ফাইনাল মল টেস্ট আসবে, ফাইনাল মল টেস্টের সময় তুমি রিভিশন দিবে কীভাবে? এই যে তুমি একটা খাতা বানাইলো না, এই খাতাটাতে আলটিমেটলি কিন্তু তোমার সব গোছানো হয়ে গেছে। দেখো তোমার কিন্তু ফাইনাল মল টেস্টের সময় তোমার কিন্তু কোনোভাবেই সম্ভব না যে আলটিমেটলি তুমি একদিনে সবগুলো চ্যাপ্টার রিভিশন দিয়ে, মানে অ্যাটলিস্ট আমাদের ফুল মেডিকেল প্রিপারেশনের জন্য বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি 51টা চ্যাপ্টার আছে, অ্যান্ড ইংলিশ জিকেও কিন্তু আছে, সেগুলো যে চ্যাপ্টার রিভিশন দিয়ে তুমি পরীক্ষা দিতে যেতে পারবা, এটা খুবই আনলাইকলি যে তুমি সব রিভিশন দিয়ে পরীক্ষা দিতে যেতে পারবা। তার মানে তোমার কী করতে হবে? তোমাকে এটা এনশিওর করতে হবে তোমার যে খাতাটা যে তুমি বানাইলা, এই খাতাটাতে বোটানির আন্ডারে, জুলজির আন্ডারে, কেমিস্ট্রির আন্ডারে, ফিজিক্সের আন্ডারে যত সব টপিক লিখছো, সেটা তুমি 2 থেকে 3 ঘন্টার মধ্যে রিভিশন দিয়ে ফেলো। এগুলো এই টপিকগুলো রিভিশন দিয়ে তোমার সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা লাগবে। কেন? কারণ আলটিমেটলি তুমি কিন্তু এটা পেপার ফাইনালের সময় রিভিশন দিছো, তোমার সাবজেক্ট ফাইনালের সময় রিভিশন দিছো। আলটিমেটলি এখন এসে কিন্তু তুমি জানো যে কোন টপিকটাতে বেশি প্রবলেম অ্যান্ড কোন টপিকটাতে কম প্রবলেম। তাহলে আলটিমেটলি এই জিনিসটা তোমার রিভিশন দিতে সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা লাগবে। হাতে থাকে কত? আরও 9 থেকে 10 ঘন্টা। তুমি যদি ডেইলি 12 ঘন্টা করে পড়ে থাকো, 2 থেকে 3 ঘন্টাতে যদি তুমি এই টপিকগুলো রিভিশন দিয়ে যেতে পারো, তোমার হাতে যে 9 ঘন্টা থেকে 10 ঘন্টা থাকে, সেটাতে তোমার ফার্স্ট মডেল টেস্টের দিন বোটানি পেপার ফাইনাল রিভিশন দিয়ে ফেলো, তারপর দিন জুলজি রিভিশন দিয়ে ফেলো, তারপর দিন তোমার ফিজিক্স, তারপর দিন কেমিস্ট্রি। এভাবে রিভিশন দিলে দেখবা তোমার নেক্সট 6 দিনের মধ্যেই একবার করে রিভিশন হয়ে যাবে। কারণ আলটিমেটলি এইভাবে যদি তুমি পুরো চ্যাপ্টারটাকে গুছাতে পারো, তখন কী হবে জানো, তোমার পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল অ্যান্ড ফাইনাল মডেল টেস্টগুলোতে কিন্তু তোমার মার্কগুলো ভালো আসবে। কেন? কারণ আলটিমেটলি তোমার ভুল হওয়া টপিকগুলোতে, যেই টপিকগুলো থেকে বেশি বেশি কোশ্চেন আসে, সেগুলো কিন্তু তুমি অলরেডি বারবার বারবার রিভিশন দিয়ে সেই জায়গাতে ইনশিওর করছো যাতে তোমার কোনো গ্যাপ না থাকে। অ্যান্ড কোশ্চেন কিন্তু বারবার এই জায়গাগুলো থেকেই করে বেশি। দেখো তুমি কখন চান্স মিস করবা? যদি তুমি ইজি জিনিস ভুল করে আসো, তখনই কিন্তু তুমি চান্স করবা। সাধারণত আমি একটা কথা বারবার বারবার বলি, সহজ জিনিস ভুল করলে চান্স মিস হয়, কঠিন জিনিস ভুল করে কেউ চান্স মিস করে না। কারণ কঠিন জিনিস যে তুমি ভুল করছো, সেটা কিন্তু আরেকজনও ভুল করছে, অ্যান্ড সেও কিন্তু এটা ভুল করে আসছে। আলটিমেটলি তোমার যে মার্ক কাটা যাচ্ছে, ওরও কিন্তু মার্ক কাটা যাচ্ছে। তাহলে ডিফারেন্সটা ক্রিয়েট করতেছে কে? ডিফারেন্সটা ক্রিয়েট করতেছে সহজ একটা কোশ্চেন। সেটা তুমি ভুল করার কারণে তোমার মার্কটা কমে যাচ্ছে, কিন্তু তোমার একটা ফ্রেন্ড সেটা কিন্তু ভুল না করার কারণে তার কিন্তু মার্কটা অনেক বেড়ে যাচ্ছে। সো তুমি এই যে খাতা টপিকটা বানাইলা, সেটা তুমি 2 থেকে 3 ঘন্টার মধ্যে রিভিশন দিয়ে ফেলবা প্রত্যেকটা দিন, অ্যান্ড ফাইনাল মডেলের সময় প্রত্যেক দিন তুমি এটা রিভিশন দিবা। And বাকি যে 8 থেকে 9 ঘন্টা থাকে, সেই সময়টাতে তুমি একটা করে পেপার ফাইনাল দিয়ে ফেলবা। দেন আলটিমেটলি তোমার পেপার ফাইনালে যে টপিকগুলো পড়ে যাচ্ছ, অ্যান্ড পেপার ফাইনালের সময় যে সাপোজ মনে করো, দেখো আমি তোমাকে পেপার ফাইনাল কথাটা কেন বলতেছি,
তোমাকে এই কথাটা এই জন্যই বলতেছি, তোমার পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল এই সময়টা কিন্তু তোমার এই টপিকগুলো গোছানোর সময়। অ্যান্ড যখন এই হলো ফাইনাল মডেল টেস্ট দিবা, তখন কিন্তু এই যে গোছানো টপিকগুলো তুমি কিন্তু দেখে যাচ্ছ 2 থেকে 3 ঘন্টার মাঝে। আর বাকি 8 থেকে 9 ঘন্টার মাঝে কিন্তু তুমি পুরো বোটানিটা একদিন, জুলজিটা একদিন, তারপর কেমিস্ট্রিটা একদিন, ফিজিক্সটা একদিন, এভাবে তুমি 6 দিনে যদি দেখো, আলটিমেটলি তোমার কিন্তু রিভিশনও হচ্ছে, তোমার মডেল টেস্টে ভালো একটা মার্কও আসতেছে। অ্যান্ড তুমি কনফিডেন্ট হবা যে আমার এই টপিকগুলো থেকে ভুল হবে না, অ্যান্ড আমি সহজ জিনিস ভুল করবো না, অ্যান্ড আমি চান্স ইনশিওর করতে পারবো। যদি বলো লাস্ট এই মান্থটাতে কোশ্চিন সলভ করা অ্যান্ড ভালোভাবে প্রিপারেশন গোছানোর জন্য এর থেকে ভালো কোনো ওয়ে নাই, তাহলে আমি যদি বলি যে ভাইয়া আমি কীভাবে চান্স পাইছি, আমি এই টেকনিকগুলো স্ট্র্যাটেজিগুলো ফলো করেই কিন্তু চান্স পাইছি। আলটিমেটলি মেডিকেল চান্স পাওয়া কিন্তু অনেক বেশি কঠিন, অনেক কিছু, ব্যাপারটা কিন্তু এরকম না তুমি কত স্ট্র্যাটেজিক্যালি, কত ভালোভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছো, কত টেকনিক্যালি আগাচ্ছ, এটার উপর অনেক অনেক কিছু ডিপেন্ড করে। সো আজকে যে আমি যতটুকু তোমাদের পরামর্শ দিলাম, যে জিনিসটা তোমাদের মেনটেন করতে বললাম, যে জিনিসটা তোমাদের ফলো করতে বললাম, এটা জাস্ট ইনশিওর করো, জাস্ট একটা মাস ইনশিওর করো, অ্যান্ড কোশ্চেনগুলো সলভ করো, রেগুলার এক্সাম দাও, দেখবা তোমার মার্ক শেষের দিকে এসে তুমি একটা ড্রামাটিক্যালি একটা তুমি চেঞ্জ দেখতে পারবা, তোমার ভিতরে একটা কনফিডেন্স ক্রিয়েট হবে, অ্যান্ড তুমি নিজের ভিতরে এইটুকু অন্তত বলতে পারবা যে ভাই আমি চান্স পাবো ইনশাআল্লাহ। অ্যান্ড তোমাদের জন্য লাস্ট 3টা বোনাস টিপস। দেখো, তুমি কোশ্চেন সলভ করবা, কোশ্চেন সলভ করার সময় আমাদের একটা টার্গেট থাকে যে আমরা মনে হয় যত বেশি কোশ্চেন সলভ করবো তত মনে হয় আমাদের জন্য বেটার, ব্যাপারটা এরকম না। দেখো আমি তোমাকে বলি, তোমার এখন গাদা গাদা এক্সাম দেওয়ার কোনো দরকার নাই। সাপোজ মনে করো সব কোচিং ভর্তি হয়ে জাস্ট গ্র্যান্ড সেলিব্রেশনের জন্য আমরা সবগুলো কোচিংয়ের এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার কোনো মানে নাই। হ্যাঁ, আলটিমেটলি তোমার যদি অনেক টাকা থাকে তুমি ভর্তি হও না, সমস্যা নাই তো। বাট তোমার এত এত গাদা গাদা এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার দরকার নেই। অ্যান্ড অফলাইনেও খুব বেশি এক্সাম দিতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। কারণ তুমি যখন অফলাইনে এক্সাম দিতে যাবা, তোমার কিন্তু যাওয়া আসার পিছনে অনেক একটা বড় টাইম নষ্ট হয়। সেক্ষেত্রে তুমি সর্বোচ্চ 2টা এক্সাম অফলাইনে দাও, আর বাকিগুলো তুমি চাইলে তোমার বাসায় দিতে পারো। অ্যান্ড বাসায় কিন্তু তোমার সুন্দর করে একটা পরিবেশ মেনটেন করে, টাইম মেনটেন করে কিন্তু পরীক্ষা দেওয়া যায়। তোমার বাবা বা তোমার মাকে সামনে বসায় রাখো, অ্যান্ড তুমি তাদের সামনে একটা এক্সাম দাও। তোমার কিন্তু এই যে যাতায়াত, কোচিংয়ে যাতায়াতের যে ব্যাপারটা, যেটা সেই যে টাইমটা, সেটা কিন্তু বাঁচতেছে না। অ্যান্ড একটা জিনিস মনে রাখো, তোমার কিন্তু একবার অনেক অনেক কোশ্চেন সলভ করতে হবে কিন্তু এরকম না। তুমি সর্বোচ্চ তুমি হলো 4 থেকে 5টা জায়গায় পরীক্ষা দাও। তুমি হতে পারে সাপোজ মনে করো যে দুটো জায়গায় তুমি দুটো অনলাইন এক্সাম, সরি দুটো অফলাইন এক্সাম দিচ্ছ, বাকিগুলো তুমি বাসায় দাও, অথবা তোমার বাবা মার সামনে বসে দাও, অথবা তুমি হলো কোশ্চেন সলভ করার সময় তুমি হলো যে তোমার বাসায় যে প্র্যাকটিস শিটগুলো আছে সেখান থেকে দাও। সর্বোচ্চ দিনে 400 থেকে 500 মার্কের কোশ্চেন সলভ করাটা মোর দেন এনাফ। এখন ব্যাপারটা হলো কোশ্চেন সলভ করবা কেমনি, শুধুমাত্র এক্সাম দিয়া তোমার হলো যে টপিকগুলো ভুল হয়েছে জাস্ট ওই কোশ্চেনগুলো মুখস্থ করে নিলা, ব্যাপারটা কি এরকম? ব্যাপারটা কিন্তু এরকম না। তুমি যেই টপিকটা ভুল করছো সেই টপিকটা কোন জায়গা থেকে আসছে বইয়ের, সেইটা তুমি পড়তেছো কিনা, সেই জায়গাটা খুঁজে বের করতে আসছো কিনা, ওই জায়গা থেকে যে প্রবলেম যেটা সেটা ফিল আপ করে আসতেছো কিনা, এইটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। অ্যান্ড ওই যে তুমি টপিকটা ভুল করছো সেই টপিক থেকে কিন্তু আবার ভুল করবা, সেই টপিকটা তোমার এই খাতায় তুমি ওই টপিকের আন্ডারে বা তোমার বোটানির আন্ডারে নাকি জুলজির আন্ডারে সেটার ভিতরে তুলছো কিনা, অ্যান্ড একটা নির্দিষ্ট সময় পর পর রিভিশন দিচ্ছ কিনা, এটা মোস্ট অফ দি কেস আমাদের কেউ করে না। সেজন্য এই জিনিসটা তুমি যদি ইনশিওর করতে পারো, দিনে তুমি সর্বোচ্চ 3 থেকে 4টা বা 4টা থেকে 5টা পরীক্ষা দাও, 400-100 মার্কের, অ্যান্ড তুমি ইনশিওর করো সেই 400 থেকে 500 মার্কের কোশ্চেনগুলো তুমি সবগুলো ঘেটে ঘেটে রিভিশন দিচ্ছ, এবং যেই জায়গা থেকে ভুল হয়েছে সেটা খুঁজে বের করে তুমি ওই জায়গাটা বারবার রিভিশন দিচ্ছ। আমরা কি করি জানো? আমরা সাধারণত করি যে একটা কোশ্চেন ভুল করছি সেটা আমরা ডিরেক্ট মুখস্থ করে নিই। সবচেয়ে বড় বোকামিটাই হলো এইটা, তুমি যেটা মুখস্থ করে নিলা, তুমি কিন্তু এখন অপশনের উপর ডিপেন্ডেন্ট। অপশনের উপর ডিপেন্ডেন্ট হলে আলটিমেটলি তোমার ভিতরে কনফিডেন্স গ্রো করবে না। কারণ আলটিমেটলি তোমার অপশনগুলো চেঞ্জ করে দিলে তোমার অচেনা লাগবে, আলটিমেটলি পরীক্ষা হলে গিয়ে তুমি ব্লান্ডার করে আসবা, অ্যান্সার করতে পারবে না। অ্যান্ড অপশন ডিপেন্ডেন্স যখন তুমি কমাতে পারবা, তোমার ভিতরে সেই কনফিডেন্সটা ক্রিয়েট হবে যে তোমার এখন পড়াশোনা একটা ভালো দিকে যাচ্ছে, অ্যান্ড তুমি তোমার ভিতরে এইটুকু কনফিডেন্সের সাথে বলতে পারবা যে আমি চান্স পাবো। এখন আসলে সেকেন্ড টিপস, ম্যাথ টাইপ কোশ্চেন সলভিং। দেখো একটা ব্যাপার বলি, যে আমাদের পুরো মেডিকেল এই যে ইকোসিস্টেমের মধ্যে সবাই কিন্তু যে খুব ভালো স্টুডেন্ট, ব্যাপারটা কিন্তু এরকম না। সবাই কিন্তু মোটামুটি এভারেজ, অ্যান্ড কিছু থাকে টপ টায়ার অ্যান্ড কিছু থাকে লো টায়ার। যারা লো টায়ারে থাকে তাদের কিন্তু আমরা বাদ দিতেই পারি, আলটিমেটলি তারা কিন্তু এমনি মানে বাদ পড়ে যাবে। অ্যান্ড দেখবে টপ টায়ারে তাদের সাথে কিন্তু আমাদের কম্পিটিশন বলতে গেলে আপাতত নাই। অ্যান্ড তুমি যে তোমার যে লেভেল যেটা, সেটাতে তুমি তোমার নিজের সাথে কম্পিট করবা। এখন দেখো, যারা মিড টায়ারে তারা কিন্তু বায়োলজি খুব ভালোভাবে পড়ে, সারা বছরই বায়োলজি পড়ে। অ্যান্ড যারা টপ টায়ারে তারা কিন্তু বায়োলজি পড়ে, কেমিস্ট্রি পড়ে, ফিজিক্স পড়ে। তাহলে ডিফারেন্সটা আসলে ক্রিয়েট হয় কোথায়? ইংরেজিকের পার্টটাতে অ্যান্ড ম্যাথমেটিক্যাল পার্টটাতে। কারণ কি, ম্যাথমেটিক্যাল পার্টগুলো সবাই কিন্তু খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না, কারণ আলটিমেটলি এখানে কিন্তু সময় লাগে, একটা মাথা খাটাইতে হয়, মুখস্থ করার থেকে একটু বেশি ইফোর্ট দিতে হয়। বাট এই জায়গাতে যারা একটু ইফোর্ট দিতে পারবে তারা কিন্তু এখানে ভালো করবে। দেখো আমি তোমাকে একটা ব্যাপার বলি, যে মেডিকেলের যে আমাদের কিন্তু কোনো ক্যালকুলেটর নাই। যেহেতু ক্যালকুলেটর নাই, তার মানে মেডিকেলের কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রে এমন টাইপের কোয়েশ্চেন বারবার দেওয়া হয় যেই জায়গা থেকে তুমি
অলমোস্ট উইদাউট এনি ক্যালকুলেটর তুমি অ্যান্সারটা বের করে আনতে পারবা। সেক্ষেত্রে টিচারদের সবচেয়ে পছন্দের জায়গা হলো অনুশীলনীর শেষের দিকে যে কোশ্চেনগুলো যেগুলো সেগুলো অ্যান্ড উদাহরণের এমসিকিউ, ঠিক আছে? এখন দেখো, প্রতি বছর আমাদের কিন্তু মেডিকেলের ফিজিক্সের ক্ষেত্রে বা কেমিস্ট্রির ক্ষেত্রে অধ্যায়ের শেষে এমসিকিউগুলো তুলে দেওয়ার টেন্ডেন্সি অনেক বেশি। বাট এখন কিন্তু তোমার জামানা চেঞ্জ হচ্ছে, অনেক কিছু চেঞ্জ আসতেছে। এখন কিন্তু তুমি একবার হুবহু অধ্যায় শেষে এমসিকিউ কমন নাও হইতে পারো। সেক্ষেত্রে কী করতে পারে? সাপোজ মনে করো আমি তোমাকে বললাম আমরা একটা সূত্র জানি, তাই না? ইকুয়াল টু 2π√L/g। কার কার সূত্র এটা? সরল দোলকের ক্ষেত্রে প্রযোজ্য, তাই না? এখন দেখো, সাপোজ আগে উদাহরণের ক্ষেত্রে মনে করো সাপোজ 4 গুণ দৈর্ঘ্যটাকে বাড়ানো হয়েছে, তাহলে সময় হয়েছে তোমার দ্বিগুণ হয়েছে। এখন বলবে তোমাকে, আমি বললাম যে আমার সময় মানে দৈর্ঘ্যটা 9 গুণ করা হয়েছে, সময় কত হবে? 3 গুণ হবে। এই যে কিছু একটা চেঞ্জ, এই চেঞ্জগুলো করে করে কিন্তু এখন এক্সামগুলো করা হবে, যাতে একটু ইউনিক হয়, খুব বেশি কঠিনও না হয়, অ্যান্ড বই থেকে যেন হুবহু তুলেও দেওয়া না হয়। এটাই হলো জাস্ট একটু স্ট্যান্ডার্ডটা তারা চেঞ্জ করার চেষ্টা করবে। তার মানে যারা এই জায়গাগুলো একটু ভালোভাবে খেয়াল করার চেষ্টা করবা বা এই কয়দিন একটু ম্যাথমেটিক্যাল টাইপগুলোতে একটু এফোর্ট দিবা তোমার থিওরিটিক্যাল পার্টের পাশাপাশি, তারা কিন্তু ওই যে সহজ সহজ থিওরিটিক্যাল জিনিসের পাশাপাশি একটা দুটো যদি ম্যাথ পারো, সেটা কিন্তু তোমাকে একটা সেফ জোনে নিয়ে যাবে, তোমার র্যাঙ্কটা কিন্তু কয়েকশো আগায় নিয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই ফিজিক্স আর কেমিস্ট্রির যে ম্যাথ বেসড যে কোশ্চেনগুলো থাকে সেগুলোতে একটু এফোর্ট দিবা। অ্যান্ড আসো থার্ড টিপস, রিভাইস অ্যান্ড রিভাইস। এখন দেখো, আমি রিভাইসের ক্ষেত্রে একটা জিনিস সুন্দর করে বলে দিই। তুমি যদি জাস্ট হলো বই পড়ে যাও, সে কিন্তু আসলে আমি খুব একটা রিভাইসের আন্ডারে বলতে পছন্দ বোধ করি না বা স্বাচ্ছন্দ্য বোধ করি না। দেখো, আমি মাঝে মধ্যেই বলি যে বই পড়া আর নিউজ পেপার পড়া অলমোস্ট সেম। যদি তুমি না জানো যে আমার কোন জায়গা থেকে ইম্পর্টেন্ট, কোন জায়গা থেকে কোশ্চেন হইতে পারে, কোন জায়গায় আমার ইম্পর্টেন্ট অ্যান্ড কোন জায়গাগুলো আমি রেগুলার ভুল করি। এখন দেখো, ওই যে বললাম না যে আমরা যখন আমরা পরীক্ষা দেই, আমরা কি করি? একটা কোশ্চেন ভুল হয়েছে, সেটা অ্যান্সারটা মুখস্থ করে নেই। ব্যাপারটা দেখো, তুমি এগ্রিমের পরীক্ষা দিচ্ছ, তুমি মেডিকেল পরীক্ষা দিচ্ছ, অথবা যেখানে তুমি পরীক্ষা দাও, 19 পরীক্ষা দাও, আলটিমেট কোশ্চিন তো তারা করে না। তারা যে অপশনটা নিছে সবসময় যে সেই অপশনটা থাকবে তার তো কোনো গ্যারান্টি নাই। সেখানে অপশন তো তারা চেঞ্জ করে দিতেই পারে। তার মানে তোমাকে এই জায়গাটা একটু ফোকাস করতে হবে যে আলটিমেটলি তুমি কোশ্চিনটা পেঁচাই দিলেও তুমি কোনো অ্যান্সার করতে পারছো। অ্যান্ড একটা জিনিস বলি তোমাকে, সাপোজ মনে করো তোমাকে বলছে যে কোন ক্লোরোপ্লাস্টটা শর্করা জাতীয় খাদ্য সঞ্চয় করে। এবার যে শর্করা জাতীয় খাদ্য দিবে, কোনো কথা আছে? তোমার কিন্তু প্রোটিন জাতীয় খাদ্য দিতে পারে। তার মানে তোমার শর্করা জাতীয় খাদ্য সঞ্চয় করে কোনটা, প্রোটিন জাতীয় খাদ্য সঞ্চয় করে কোনটা, চর্বি জাতীয় খাদ্য সঞ্চয় করে কোনটা, সেটা সবগুলোই পড়তে হবে। সাপোজ মনে করো তুমি হলো বললো যে তোমার ফেনথ্যালিনের তোমার হলো রেঞ্জ কত, তুমি সেটা পারলা। মিথাইল অরেঞ্জও দিতে পারে, মিথাইল রেডও দিতে পারে, তারপর তোমার লিটমাস পেপারও দিতে পারে, যে কোনোটাই দিতে পারে। তার মানে তুমি এই চার্ট থেকে একটা ভুল করছো, দ্যাট মিনস ওই চার্ট থেকে কিন্তু আরও ভুল করবা, এবং সেগুলো তোমার একটা খাতার মধ্যে সুন্দর করে গুছাইতে হবে। এবং সেই ব্যাপারটা কিন্তু এখানে আমরা বলছি, অ্যান্ড তোমাকে ওই টপিকটা বারবার রিভিশন দিতে হবে। এখন তুমি বলতে পারো ভাইয়া বই তো আমার এটা দেখানো আছে, যখন বই রিভিশন দিব তখন আমার কভার হয়ে যাবে, বাট নেভার, কখনই কভার হয় না। সাপোজ মনে করো তুমি বই থেকে সর্বোচ্চ তুমি দেখো, এখন যদি প্রিপারেশন নেওয়া শুরু করো বা এই সময় যদি রিভিশনে যাও, তুমি বই সর্বোচ্চ কবে রিভিশন দিতে পারবা? 3 থেকে 4 বার। আর 3 থেকে 4 বার তুমি যদি মনে করো ভাই 3 থেকে 4 বার বই যখন রিভিশন দিব, ওই 3 থেকে 4 বারে আমি এই ইন্ডিকেটরের বক্স সুন্দর সবগুলো বলতে পারবো, তুমি আসলে একটা বোকা স্বর্গে আছো। বুঝতে পারছো? অ্যান্ড একটা জিনিস বারবার বলি তাই, এই যে যেই টপিকগুলো থেকে বারবার কোশ্চেন হয় সেই টপিকগুলো কিন্তু একটু কঠিন টাইপের, এবং সেগুলো তখনই তোমার মাথায় থাকবে, তখনই তুমি আত্মস্থ করতে পারবা যখন তুমি একটা নির্দিষ্ট সময় পর পর বারবার রিভিশন দিবা। And এটা তখনই তুমি দিতে পারবা যখন তুমি খাতায় এরকম করে গুছায় লিখে রাখবা, অ্যান্ড তুমি চেকলিস্ট আকারে প্রত্যেকটা পরীক্ষার আগে আগে রিভিশন দিয়ে দিতে পারবা। তার মানে এই যে ব্যাপারটা, যেটা রিভিশনের প্রসেসটা তোমার এরকম হওয়া উচিত। শুধুমাত্র বই দেখে গেলাম এটা কিন্তু আমার রিভিশনের মধ্যে পড়ে না। কারণ তুমি বই যখন পড়তে যাবা, বই কিন্তু একটা বই তোমার হলো অলমোস্ট 1000 পেজ। আলটিমেটলি 6টা বই তোমার যদি 6000 পেজও হয় বা 5500 পেজও যদি হয়, আলটিমেটলি তোমার পরীক্ষার আগে একটাতেই কোনোভাবে সম্ভব এটাকে দেখে যাওয়া? কোনোভাবেই সম্ভব না। তুমি কী করবা তাহলে? রিভিশন বলতে অ্যাকচুয়ালি মিন করতে যাচ্ছি এই যে তুমি যে টপিকগুলো ভুল করো সেই টপিকগুলো বারবার রিভিশন দাও। এখন তুমি বলতে পারো ভাইয়া বইয়ে তো আমার টপিকগুলো দেখানো আছে, সেগুলো আমি যখন বই খুলবো তখন আমি পেয়ে যাবো। এখন আমি যদি তোমাকে বলি তুমি আমাকে ইনস্ট্যান্ট 10টা টপিক আমাকে বলো যেই টপিকটা তোমার হলো প্রবলেম, তুমি বেরই করতে পারবা না, অ্যান্ড তুমি জানো না এটা কোথায় আছে। বাট তুমি যদি খাতায় লিখে রাখতা যে আমার এটা এখানে আছে, এটা আমি হলো এটা প্রবলেম, এটা এই পেজে আছে, এটা এই পেজে আছে, এটা এই পেজে আছে, তুমি কিন্তু চেকলিস্ট ধরে সবগুলো প্রবলেম কিন্তু উইদিন অল্প টাইমস তুমি কিন্তু রিভিশন দিয়ে ফেলতে পারতা। এইটা হলো তোমার টেকনিক্যাল রিভিশন প্রসেস। সো আজকে যে হলো শর্ট একটা ক্লাস, বলতে একটা মাস্টার ক্লাস, এই মাস্টার ক্লাসে তোমাদের এই যে 30 দিনের যে প্রিপারেশন, এই 30 দিনে তুমি কীভাবে গুছাবা পুরোটা ডিটেলস আমি এখানে আলোচনা করছি। অ্যান্ড চেষ্টা করো, অ্যান্ড তুমি এটা মেনটেন করার চেষ্টা করো, অ্যান্ড তুমি নিজের প্রিপারেশন যেটা সেটা একটু অ্যাসেস করো যে তুমি কোন স্টেজে আছো, অ্যান্ড তোমার কোন জায়গায় চেঞ্জগুলো আনা উচিত, এবং কোন হ্যাকটা তোমার জন্য ভালো লাগছে সেটা তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করো, অ্যান্ড আমাদের গ্রুপে অ্যান্ড আমাদের কমেন্ট সেকশনে একটু জানিয়ে দাও, অ্যান্ড আমাদের সাথে কানেক্ট থাকো আমাদের মেডিকেল গ্রুপে অ্যান্ড পেজে অ্যান্ড ইউটিউব চ্যানেলে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।